ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছ। আজ আমি তোমাদের সলিড স্টেটের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে যেটা পরীক্ষায় বেশি পড়ে সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে ডিফেক্ট ইন সলিড। অর্থাৎ আমরা যে সলিড পদার্থ নিয়ে আলোচনা করছি, সেই সলিড পদার্থ গঠনকারী যে কেলাস, সেই কেলাসের কি কি ডিফেক্ট আছে, অর্থাৎ ডিফেক্ট ইন সলিড অর্থাৎ কেলাসের ত্রুটি বা ডিফেক্ট ইন ক্রিস্টাল আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডিফেক্ট ইন ক্রিস্টালস অর্থাৎ কেলাসের ত্রুটি কি কি। কেলাস তো কাকে বলে আমরা জেনে গেছি, এই কেলাসের কি কি ত্রুটি দেখা যায় সেটা আমরা আলোচনা করব। দেখো, এই কেলাসের ত্রুটিটা কি তোমাদের জানতে হবে। তো আমরা তো জানি যে কোনো একটা সলিড পদার্থ বা ক্রিস্টাল কি দিয়ে তৈরি হয়। সলিড পদার্থ তৈরি হয় কোনো অ্যাটমস, কোনো আয়ন্স ইত্যাদি দিয়ে তৈরি হয়। তো এখন আমি যদি বলি যে দেখো, যে এই ধরো আমরা সলিডের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, একটা দুটো করে অ্যারেঞ্জমেন্ট করছি। এটা একদম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট করছি। এটা হচ্ছে সলিডের নিখুঁত এবং পর্যায়ক্রমিক বিন্যাস, এবং এটা আমি গ্যাপ রেখে করছি। তোমরা পাশাপাশিও করতে পারো এবং সলিডরা পাশাপাশিই থাকে, কিন্তু আমরা দেখানোর সুবিধার্থে এটা আমি গ্যাপ রেখে করছি। তো এই রেঞ্জটা কিন্তু অনেক দূর বিস্তৃত, এই দিকে অনেক দূর বিস্তৃত, এই দিকে অনেক দূর বিস্তৃত। এইটা হচ্ছে একটা কেলাসের সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস, অর্থাৎ ডিসিপ্লিন অর্ডারে এই কেলাসটা বিন্যস্ত আছে। কিন্তু হঠাৎ করে যদি এটা দেখা যায় যে এইখানে, এই মাঝখানে কেলাস গঠনকারী কোনো কণা বা আয়ন এই মাঝখান থেকে হঠাৎ করে চলে গেছে, হঠাৎ করে নেই, অর্থাৎ এখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে। বা যদি এটা দেখা যায় যে এইখান থেকে কোনো কণা উঠে এইখানে যার পজিশনে থাকার কথা এখানে পজিশনে না থেকে এই দুটো যে কেলাস গঠনকারী কণা তার মাঝখানে চলে গেছে, তখন এই যে দুটো কেস আমি দেখালাম, এই দুটো কেসের ক্ষেত্রে আমরা বলবো যে কঠিন পদার্থ গঠনকারী যে কেলাস, সেই কেলাসের মধ্যে কিন্তু একটা ত্রুটি বা ডিফেক্টের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা কেলাসের ত্রুটি বলতে এটাই বোঝাই যে কেলাস যখন তার সুষম ও পর্যায়ক্রমিক বিন্যাস থেকে বিচ্যুত হয়, তখন তাকে আমরা বলবো কেলাসের ত্রুটি। আর এবার আমরা দেখে নেব যে এই ক্রিস্টালে কয় রকম ত্রুটি আছে, কেলাসের ত্রুটি কয় রকম হয়। তাহলে কেলাসের ত্রুটিটা নিশ্চয়ই বুঝতে পারলে। কেলাসের ত্রুটি যদি বলে সংজ্ঞা, তাহলে কি বলবে? যখন কোনো কেলাস তার সুষম ও পর্যায়ক্রমিক বিন্যাস থেকে বিচ্যুত হয়, তখন তাকে আমরা বলবো ওই কেলাসটির মধ্যে একটি ত্রুটির সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখে নিই, চলো, যে ডিফেক্ট ইন ক্রিস্টালকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। একটা পুরো ভাগটা আমরা করি, তারপর আমরা আলোচনা করব। দেখো, ডিফেক্ট ইন ক্রিস্টালস, এই কেলাসের ত্রুটিকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, এটা প্রথম। দ্বিতীয়টা হচ্ছে লাইন ডিফেক্ট, এটা দ্বিতীয়। আর তৃতীয়টা হচ্ছে প্লেন ডিফেক্ট, প্লেন প্লেন ডিফেক্ট, এটা তৃতীয়। পয়েন্ট ডিফেক্ট মানে কি? পয়েন্ট ডিফেক্ট মানে হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি। লাইন ডিফেক্ট মানে কি? লাইন ডিফেক্ট মানে হচ্ছে রেখা ঘটিত ত্রুটি। আর প্লেন ডিফেক্ট মানে কি? প্লেন ডিফেক্ট মানে হচ্ছে তল ঘটিত ত্রুটি। কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি, এইটাই আমাদের সিলেবাসে আছে। লাইন ডিফেক্ট অর্থাৎ যে রেখা ঘটিত ত্রুটি বা প্লেন ডিফেক্ট অর্থাৎ যে তল ঘটিত ত্রুটি, এটা আমাদের সিলেবাসে নেই। এটা কিন্তু তোমরা হায়ার ক্লাসে, বিএসসি এমএসসি ক্লাসে এটা তোমরা পড়বে। তো আমাদের যেটা আলোচনা সীমাবদ্ধ রাখবো সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি। তো পয়েন্ট ডিফেক্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? পয়েন্ট ডিফেক্টকে আমরা তিন ভাগে যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে, তিনটে ভাগ আমি করছি। পয়েন্ট ডিফেক্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রয়াসিওমেট্রিক ত্রুটি, স্ট্রয়াসিওমেট্রিক
স্টয়সিওমেট্রিক ডিফেক্ট ত্রুটি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, এটা 2য় নম্বর। আর 3য় নম্বর হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট অর্থাৎ অশুদ্ধিজনিত ত্রুটি, ইমপিউরিটি কথার বাংলা হচ্ছে অশুদ্ধি, ইমপিউরিটি ডিফেক্ট। এই 3টে আমরা পয়েন্ট ডিফেক্টকে ভাগ করতে পারি, স্টয়সিওমেট্রিক ত্রুটি, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি এবং ইমপিউরিটি ডিফেক্ট। আমরা পুরো ডিটেইলস আলোচনা করব যে স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে এবং ইমপিউরিটি ডিফেক্ট কাকে বলে। তো আমরা প্রথমে এই স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে সেটা আমরা দেখি। দেখো, স্টয়সিওমেট্রিক ত্রুটি হচ্ছে এমন এক প্রকার ত্রুটি যে ত্রুটিতে যে কেলাস গঠনকারী যে পরমাণু বা আয়ন তাদের যে সংখ্যানুপাত, যে সংখ্যায় তারা আছে, সেই সংখ্যানুপাতের কোনো পরিবর্তন যেখানে ঘটবে না সেটাকে আমরা বলবো স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবং যেমন একটা দেখাচ্ছি, যেমন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে আমরা এটা মনে রাখতে হবে, ধরো এরকম কোনো কণা আছে ধরো এ বি এদের এ বি করে কোনো স্কেলাসটা গঠিত এ বি দিয়ে, তো এ বি করে গঠিত, এ বি করে। দেখো এটা হচ্ছে উইদাউট ডিফেক্ট, বাট আফটার ডিফেক্ট যদি আমরা দেখতে পাই স্টয়সিওমেট্রিক ত্রুটিতে যে ধরো এখান থেকে এ কণাটা চলে গেছে, এ কণাটা নেই, কোনো একটা হোয়াটএভার রিজন, যে কোনো কারণেই হোক এই কণাটা চলে গেছে। তো এই কণাটা চলে যাওয়ার পরে এই কণাটা আমরা আরেকবার লিখি। দেখো এখানে কটা এ কণা আছে, এ আছে, এর সংখ্যা কত, 1 2 3 4 5 6, এ হচ্ছে 6টা, আর বিটা কটা আছে, বি হচ্ছে 6টা, তাহলে a is to b is equal to কত পাচ্ছি, 6 is to 6। এবার দেখো আমি যদি এখানে এবার এটা হচ্ছে উইদাউট ডিফেক্টে কি আছে, a is to b এর অনুপাত হচ্ছে 6 is to 6 অর্থাৎ 1 is to 1। ক্লিয়ার? এবার দেখো আফটার ডিফেক্ট, মানে এর ডিফেক্ট যদি সৃষ্টি হয় তাহলে কি হবে, তাহলে আমি বলছি দেখো ধরো এই কণাটা হঠাৎ করে এখান থেকে কেলাস থেকে নিরুদ্দিষ্ট, আর বি কণাটা এখান থেকে কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয়ে গেছে, চলে গেছে। কোথায় চলে গেছে, কি প্রসেসে চলে গেছে সেটা আমাদের জানার কথা না, কিন্তু হোয়াট এভার মে বি দ্য রিজন দিস ইজ হ্যাপেন্ড, যে কোনো প্রকারে এটা এ বি এর কণাটা নেই। তাহলে এখন আফটার ডিফেক্ট এক্ষেত্রে কণার অনুপাত কি হবে, এইচ টু বি। দেখো গুণন এ কটা, 1 2 3 4 5টা, এটা 5, আর বি কটা 1 2 3 4 5টা, 5 is to 5 অর্থাৎ 1 is to 1। তো এই ধরনের যে ত্রুটি, অর্থাৎ যেখানে দেখো এই যে মানে বিফোর ডিফেক্ট এবং আফটার ডিফেক্ট যদি কেলাস গঠনকারী যে কণাগুলো আছে তাদের সংখ্যানুপাতের যদি কোনো পরিবর্তন না ঘটে তখন তাকে আমরা বলবো স্টয়সিওমেট্রিক ত্রুটি। আর নন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে কি হবে, নন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে দেখবে যে কেলাস গঠনকারী যে কণাগুলো, আমরা পরের ডিটেইলস আলোচনা করছি, কেলাস গঠনকারী কণাগুলো বিফোর ডিফেক্ট অর্থাৎ ডিফেক্টের আগে পিওর অবস্থায় যে সংখ্যানুপাত ছিল, আফটার ডিফেক্ট কিন্তু সেই সংখ্যানুপাতের মানের পরিবর্তন হয়ে গেছে, ডিটেইলস আলোচনা করব, তখন তাকে আমরা বলবো নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। আর ইমপিউরিটি ডিফেক্ট কি, ইমপিউরিটি ডিফেক্ট হচ্ছে কোনো একটা কেলাসের মধ্যে যদি কোনো অশুদ্ধি তার মধ্যে যোগ হয়ে যায়, সে অশুদ্ধি যোগ হওয়ার ফলে ওই কেলাসের মধ্যে যে ত্রুটির সৃষ্টি হবে তখন তাকে আমরা বলবো ইমপিউরিটি ডিফেক্ট। এবং এই ইমপিউরিটি ডিফেক্টের অপর নাম হচ্ছে ডোপিং করা, কোনো পদার্থকে কোনো পদার্থের সঙ্গে মেশানো। একটা পিওর অবস্থায় কোনো ক্রিস্টাল আছে, তার সঙ্গে একটা ইমপিউরিটি আমি অ্যাড করে দিচ্ছি, অশুদ্ধি অ্যাড করে দিচ্ছি, এবং অশুদ্ধির ফলে ওই কেলাসে যে ত্রুটির সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো ইমপিউরিটি ডিফেক্ট। এটা আমরা কিন্তু পরের আলোচনায় আসছি, এরপরে আস্তে আস্তে আলোচনা করব। এখন আমরা এগিয়ে যাই। তো স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক এবং ইমপিউরিটি ডিফেক্ট এটা কিন্তু মনে রাখতে হবে। এবং একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে ডিফেক্টটি দেখা যাক না কেন, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেইনটেইনড, অলওয়েজ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেইনটেইনড। যে ডিফেক্ট দেখা যাক না কেন, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইনড। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মানে কি,
তড়িৎ প্রসমতা নিউট্রালিটি ইজ মেনটেন্ড। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু সব জায়গাতেই কিন্তু মেনটেন হবে। এইটা কিন্তু খুব পয়েন্টটা নোট করবে যে যে কোনো ত্রুটিতেই দেখা যাক না কেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অর্থাৎ তড়িৎ প্রসমতা সব ক্লাসেই বজায় থাকবে, উইদাউট ডিফেক্ট, আফটার ডিফেক্ট, দুটোতেই কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে, কোনো চার্জের কোনো সৃষ্টি হবে না। দেখবে কত সুন্দরভাবে আমরা এই ব্যাখ্যাগুলো করতে পারি, খুব সোজা, একটু নজর দাও তাহলেই হয়ে যাবে। দেখো এই যে আমরা এবার আরো আমরা ভাঙি, এই স্টয়সিওমেট্রিক ত্রুটিকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে এরকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট মানে কি? শূন্যতাজনিত ত্রুটি, ইংলিশ নামগুলো করতে পারো। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট অর্থাৎ আন্তঃস্থানিক ত্রুটি, সব বলে দেবো। তৃতীয়টা হচ্ছে শর্ট কি, SCHOTTKY শর্ট কি ডিফেক্ট। এবং চতুর্থটা হচ্ছে ফ্রেঙ্কেল ফ্রেঙ্কেল ডিফেক্ট। তো স্টয়সিওমেট্রিক ত্রুটিকে আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি: ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, শর্ট কি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট। খুব ইম্পর্টেন্ট আলোচনা। আমরা দেখে নিই যে কি আলোচনাটা হয়। দেখো এই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কি, ভ্যাকেন্সি ডিফেক্ট কি, এটা আমরা জেনে নেবো। দেখো ভ্যাকেন্সি ডিফেক্টে কি হয় আমি এটা আগেই দেখিয়েছি। ভ্যাকেন্সি ডিফেক্টে ধরো আমি কোনো ক্লাস গঠনকারী যে কণা, সেই কণাগুলোকে আমি এবি নাম দিচ্ছি। তো এবি করে আমি যদি এখানে সুষম বিন্যাস করি, এবি এরকম করে এবি করে আমি সুষম একটা বিন্যাস আমি করছি, এবি করে সুষম একটা বিন্যাস আমি করলাম। তো ভ্যাকেন্সি ডিফেক্টে কি হবে? ভ্যাকেন্সি ডিফেক্টে হঠাৎ করে এটা হচ্ছে বিফোর ডিফেক্ট, অর্থাৎ এটা হচ্ছে পিওর ক্রিস্টাল। কিন্তু এখানে যদি হঠাৎ করে দেখা যায় যে এই যে এই কণাটা এখান থেকে চলে গেছে এবং বি কণাটা এখান থেকে চলে গেছে, কিন্তু দেখো তুমি এই ক্ষেত্রে যে এখান থেকে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হলো, এবং ভ্যাকেন্সি সৃষ্টি যখন হলো তখন আমরা সেই ত্রুটিকে বলবো, এই যে একটা কেলাস ত্রুটি প্রাপ্ত হলো, এই ত্রুটিকে বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট, এবং ইটস এ স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। কেন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট? যে বিফোর ডিফেক্ট এ আর বি এর অনুপাতটা কত ছিল আমি দেখিয়েছিলাম। বিফোর ডিফেক্ট এখানে যখন এ আর বি ছিল তখন অনুপাতটা কত ছিল? 6:6। আর এখন কত হচ্ছে? এখন 1:1। আর আফটার ডিফেক্টে কত হচ্ছে? A:B, কত হচ্ছে? 5:5, অর্থাৎ 1:1। তো এইটা দেখো অনুপাতটা যেহেতু সাংখ্যানুপাতে যদি কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই ত্রুটিটাকে আমরা বলবো স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবং এই স্টয়সিওমেট্রিক ত্রুটিতে একটা জিনিস খেয়াল করবে, ইলেকট্রিক্যাল, এটা তো একটা প্রসঙ্গ, এটা তো আয়নীয় যৌগ নয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট কোনো যৌগ। তো সেই জায়গাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন আছে। এবং দ্বিতীয় যেটা দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যেটা আরেকটা নোট করবে সেটা হচ্ছে ডেনসিটি। এই ডেনসিটি কলম একটা করবে যে ডেনসিটি কি হচ্ছে। তো এই ক্ষেত্রে ঘনত্ব কি হবে? অবভিয়াসলি হ্রাস পাবে, কারণ এখানে যে কণাটা ছিল এই কণাটা তো আর এই কণাটা, এখানে এ বি কণাটা যেটা ছিল সেই কণা তো আর নেই, সুতরাং এখানে অবভিয়াসলি ওই ডেনসিটি কিন্তু ডিক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট, খুব সোজা, জাস্ট ভ্যাকেন্ট, একটা নিখুঁত পর্যায়ক্রমিক বিন্যাস থেকে কেলাস গঠনকারী কণাগুলো জাস্ট কোনো একটা কারণে বাইরে চলে গেল, সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় যেটা আমরা করব সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কি? দেখো ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে আমি এখানে আবার সেই ক্লাসটাকে আনছি, আবার সেই ক্লাসটা হচ্ছে আমার নিখুঁত পর্যায়ক্রমিক বিন্যাস সমৃদ্ধ ক্লাস। তো এই ক্লাসে হঠাৎ করে যদি আমরা দেখি যে এ কণাটা তার নির্দিষ্ট পজিশন ছেড়ে এই দুটো জায়গার মাঝখানে এসে উপস্থিত, অর্থাৎ দুটো যে ক্লাস গঠনকারী যে কণা তার ইন্টারস্টিশিয়াল আন্তঃস্থানিক পজিশনে এসে উপস্থিত, তখন
তাকে আমরা বলবো এই ক্লাসে কি ত্রুটি সৃষ্টি হবে, এই ক্লাসে ত্রুটি সৃষ্টি হবে তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে একদম পরিষ্কার যে এতে এবি দ্বারা যে ক্লাসটা গঠিত হয়েছে সেই ক্লাসের সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয়নি। আর সংখ্যানুপাতের যদি কোনো পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা কি ত্রুটি বলবো? স্টয়চিওমেট্রিক ত্রুটি। তাহলে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হচ্ছে সেই ডিফেক্ট যে ডিফেক্টে কেলাস গঠনকারী কণাগুলো তার নিজস্ব স্থান ছেড়ে দুটি কেলাস গঠনকারী কণার মধ্যবর্তী স্থানে বা ভয়েড বা ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে, তখন ওই কেলাসে যে ত্রুটির সৃষ্টি হয় সেই ত্রুটিটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং এই ডিফেক্টে অবশ্যই রাসায়নিক সংখ্যানুপাত ঠিকই আছে, রাসায়নিক সংখ্যানুপাতে কোনো পরিবর্তন, কেলাস গঠনকারী কণাগুলো এর মধ্যে উপস্থিত, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেইনটেইনড, সবকিছুতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন থাকবে। এবং ডেনসিটি কি হবে? দেখো এখানে ডেনসিটির কোনো পরিবর্তনই হবে না, কারণ এইখান থেকে কণাটা এই কেলাসের মধ্যেই তো আছে। আগেরটা হয়েছিল কি কেলাস থেকে বাইরে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে ডেনসিটি হ্রাস হয়েছিল, কিন্তু এক্ষেত্রে ডেনসিটির কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে ডেনসিটির কোনো পরিবর্তন হয় না, এটা তোমাদের নোট করতে হবে। এটা তোমাদের পড়েছে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে ডেনসিটির কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এইটা আরেকটা দেখো ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে, আচ্ছা এখানে আরেকটা কথা বলা দরকার। দেখো এখানে যেটা তোমাদের বইতে যেটা দেয়া আছে, যে দেখো তোমাদের বইতে যেটা দেয়া আছে, আচ্ছা সেই বইটা একটু বলছি। তো এইটা ধরো এইখানে ইন্টারস্টিশিয়াল পজিশনে এ আছে, তো এ আছে মানে ধরো ক্লাসটা হচ্ছে এইরকম, তোমাদের বইতে যেটা দেয়া আছে সেক্ষেত্রে বলছে যে বাইরে থেকে কোনো একটা কণা এইখানে এই পজিশনে আসছে, এই কণাটা বাইরে থেকে এরকম যেরকম বিন্যাস ঠিক আছে, বাইরে থেকে কণাটা এই পজিশন এখানে ইন্টারস্টিশিয়াল পজিশনে আসছে, এবং বাইরে থেকে কোনো কণা এই বি এখানে কিন্তু আসছে। এটা তোমাদের বইতে দেখানো আছে। তো তোমাদের বইতে যেটা দেখানো আছে তোমরা এরকম ভাবেও করতে পারো। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে বিফোর ডিফেক্ট এ আর বি কত ছিল? 6:6, অর্থাৎ কি হচ্ছে 1:1। এবং আফটার ডিফেক্ট H2B কত? দেখো 7:7, কারণ এখানে একটা A নতুন করে অ্যাড হয়েছে আর B নতুন করে অ্যাড হয়েছে, এবং 7:7 মানে কি এখানে 1:1। তোমরা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এইটা করতে পারো। এবং এক্ষেত্রে দেখবে, এক্ষেত্রে আমি যেটা বললাম যে ঘনত্বের চেঞ্জ হয় না, তো কোনো জায়গায় লেখা আছে ঘনত্বের চেঞ্জ হয়, কোনো জায়গায় লেখা আছে। তুমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করো তাহলে কিন্তু ঘনত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। এটাতে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টকে যদি তুমি এইভাবে রিপ্রেজেন্ট করো তাহলে কিন্তু ঘনত্ব বেড়ে যাচ্ছে। আর এই আগের বারে আমি যে দেখালাম যে এই কণাটা যখন এইখানে যাচ্ছে তখন কিন্তু ঘনত্ব কিন্তু একই থাকছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আর নতুন যদি কোনো কণা এসে এখানে উপস্থিত হয়, এর পজিশনগুলো সব ঠিক আছে, নতুন এ বি যদি কণা এসে উপস্থিত হয় তাহলে কিন্তু ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখো। তোমাদের বইয়ের কথাটাও তোমরা ব্যবহার করতে পারো যে ইন্টারস্টিশিয়াল ত্রুটি হচ্ছে সেই ত্রুটি যেখানে কেলাস গঠনকারী কণার মধ্যে আরো কোনো কণা যে কোনো উপায়ে এসে ওই দুটো কণার মাঝখানে এসে উপস্থিত হয় এবং কেলাসে যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং এই ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কেলাসের ঘনত্বের কিন্তু বৃদ্ধি হচ্ছে। কেলাসের ঘনত্ব বৃদ্ধি হচ্ছে অবশ্যই, কারণ এখানে আগে ছিল 6টা, এখন ছিল 7টা। স্পেসটা একই, মানে স্পেসটা মানে কি আকারটা একই, তাই আকারের মধ্যে কণাগুলো যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই ঘনত্ব বেড়ে যাচ্ছে। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই কথাটা তোমরা মনে রেখো, তাহলেই হবে। এবার দেখো আমরা করে ফেললাম। এবার দেখো 3 নম্বর যেটা আমরা করবো সেটা হচ্ছে শর্ট কি ডিফেক্ট। শর্ট কি এই ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল এই দুটো ডিফেক্ট নন আয়নিক কম্পাউন্ড ক্ষেত্রে ব্যবহার করা হয়। নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই শর্ট কি আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা এখানে কিন্তু আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই দুটো ব্যবহার করা হয়। আয়নিক কম্পাউন্ড এই ক্ষেত্রে তোমাদের দেখাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই দেখো শর্ট কি ডিফেক্টটা এই ভ্যাকেন্সি ডিফেক্টের সমতুল্য, আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা এই ফ্রেঙ্কেল ডিফেক্টের সমতুল্য। অর্থাৎ তোমাদের এরকম মূলত শর্ট হয়ে যাচ্ছে,
আমি দেখাচ্ছি, দেখো ভ্যানকেন্সি ডিফেক্টে যা দেখিয়েছিলাম সে এটাতে তাই হবে। আমি এখানে কিন্তু যেহেতু এটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, আগেরটা আমি এবি দেখিয়েছিলাম অর্থাৎ পরমাণু দেখিয়েছিলাম, এখানে কিন্তু আমাকে আয়ন দেখাতে হবে। অর্থাৎ শর্টকাট ইফেক্ট কি হয় দেখো, একটা কেলাস আমি আঁকছি a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস, শর্টকাট ইফেক্ট করছি a প্লাস বি মাইনাস, a প্লাস বি মাইনাস। এটা আয়নের ইফেক্টের ক্ষেত্রে আমাকে দুটো আয়ন করতে হবে। এবার দেখো এখানে শর্টকাট ইফেক্টে কি হচ্ছে, শর্টকাট ইফেক্টে যেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখানে a প্লাস আর b মাইনাস আয়নের অনুপাত কত, a প্লাস আর b মাইনাস আয়নের অনুপাত কত, 6:6। দেখো গুণে দেখো, a একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 1:1, 6:6 মানে 1:1। আর b মাইনাস আয়নের অনুপাত কত, 1 2 3 4 5 6 6, তাহলে 1:1। এবার দেখো এখানে সেই ভ্যাকেন্সি ইফেক্টের মধ্যে একই জিনিস, এখানে হঠাৎ করে যদি আমি দেখি যে a প্লাস একটা ক্যাটায়ন যদি এখানে নিরুদ্দিষ্ট হয় যে কোনো কারণে যদি নিরুদ্দিষ্ট হতে হয় a প্লাস, তাহলে b মাইনাস আয়ন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য, আমি প্রথমেই বলেছি যে কোনো ডিফেক্টে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে। তাহলে a প্লাস যদি এখানে নিরুদ্দিষ্ট হয় পজিটিভ চার্জ যুক্ত, তাহলে তার সমসংখ্যক অ্যানায়ন b মাইনাসকেও নিরুদ্দিষ্ট হতে হবে, তবে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে। এবং এক্ষেত্রে যে ত্রুটির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কোনো আয়ন গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন সমসংখ্যায় কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় তখন যে ত্রুটির সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো শর্টকাট ইফেক্ট। এবং এখানে দেখো এক্ষেত্রে a প্লাস বি আফটার ডিফেক্টে কি হচ্ছে, আফটার ডিফেক্ট a প্লাস আর বি মাইনাস, a প্লাস আর বি মাইনাস, একটা বি মাইনাস হবে, a প্লাস আর বি মাইনাস আফটার ডিফেক্টে কি হচ্ছে, আফটার ডিফেক্টে 5:5, অর্থাৎ কি 1:1 অনুপাত। রাসায়নিক সংখ্যানুপাতে কোনো পরিবর্তন করলো না, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইনড আছে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো শর্টকাট ইফেক্ট। এবং এই শর্টকাট ইফেক্টের ফলে আমি দুটো জিনিস তোমাকে করতে হবে। দেখো শর্টকাট ইফেক্টটা ডেনসিটি কি হচ্ছে, শর্টকাট ইফেক্টের ডেনসিটি কি হবে, ডেনসিটি ডিক্রিজ, ডেনসিটি ঘনত্ব হ্রাস পাচ্ছে, কোনো ঘনত্ব তো নেই, তাহলে ডেনসিটি কিন্তু হ্রাস পাচ্ছে, এটা তোমাদের কিন্তু পরীক্ষা হবে, শর্টকাট ইফেক্টের ডেনসিটি হ্রাস পাচ্ছে। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন থাকছে। আর দ্বিতীয় নম্বর যেটা করতে হবে, দুটো শর্ত আছে শর্টকাট ইফেক্ট দেখানো। এক নম্বর হচ্ছে দেখো যে ক্যাটায়নের সাইজ, যে শর্টকাট ইফেক্টের শর্ত দেখো, ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজ প্রায় সমান হতে হবে, অ্যানায়নের সাইজের প্রায় সমান হতে হবে, ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজ সমান হতে হবে। কারণ সমান হলেই তো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোরই একটা সম্ভাবনা থাকে ওই কেলাসকে ত্যাগ করার। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ কিন্তু সমান হতে হবে বা প্রায় সমান হতে হবে, এই কথাটা তোমাকে বলতে হবে, এটা দুটো শর্ত আছে। আর ডেনসিটি হ্রাস পাচ্ছে, ক্যাটায়নের সাইজ একদম প্রায় নিয়ার ইকুয়াল টু অ্যানায়নের সাইজ হতে হবে। এবং দ্বিতীয় শর্তটা দেখো, এক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি হবে। কোঅর্ডিনেশন নাম্বারটা কি, আমি এর আগের ভিডিওতে বলেছি, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সেই সংখ্যা, মানে ক্যাটায়নের চারিদিকে কতগুলো অ্যানায়ন আছে বা অ্যানায়নের চারিদিকে কতগুলো ক্যাটায়ন আছে, অর্থাৎ টাচিং অ্যাটমস। এবার দেখো এখানে যেহেতু ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজটা সেম, তাহলে এক্ষেত্রে যে টাচিং যে অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলো কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু বেশি হবে, কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি হবে। কারণ দেখো যদি সাইজ যদি বড় হয়, একটা বড় বলকে সেই কম্পারেবল যে বল দ্বারা আরো অনেকগুলো বল কিন্তু সেটাকে ঘিরতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু বেশি হবে। এখানে কোঅর্ডিনেশন নাম্বার CN আমি লিখছি, CN মানে অর্থাৎ টাচিং অ্যাটমসের সংখ্যাটা কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার বেশি, কোঅর্ডিনেশন নাম্বার যাতে বেশি হবে তারা কিন্তু এই ডিফেক্ট শো করবে। তাহলে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে শর্টকাট ইফেক্টে তোমাদের একটা কোড করে দিই, শর্টকাট ইফেক্ট ওয়ান টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট। এবং শর্টকাট ইফেক্ট হচ্ছে ওয়ান টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট আমি বলেছি। এবং শর্টকাট ইফেক্টে তোমাদের কি হয়, ডেনসিটি হ্রাস পায়
এবং ডেনসিটি হ্রাস পায়, অর্থাৎ ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজ কিন্তু একই হবে। ক্যাটায়নের সাইজ অ্যানায়নের সাইজ কিন্তু একই হবে এবং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু বেশি হবে। এই তিনটে জিনিস তোমরা মনে রাখো এবং এর কটা উদাহরণ দিই, যে এর এক্সাম্পল শর্টকি ডিফেক্টের কথা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে NaCl, KCl, NaCl, KCl, CSCl, CSCl, সিজিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড, KCl, CSCl, সিজিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে শর্টকি ডিফেক্টের উদাহরণ। এবার দেখো আমাদের লাস্ট যেটা আছে স্টোইচিওমেট্রিক তৈরিতে, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আমরা করব। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কার সঙ্গে সমতুল্য? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের সঙ্গে সমতুল্য। তাহলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আমরা করি চলো। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কি হয় দেখো, আমি আবার এই ক্যালাসটাকে আনছি a প্লাস b মাইনাস 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 a প্লাস b মাইনাস, এইভাবে কোনভাবে বিভক্ত আছে। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এই কেলাস গঠনকারী কণাগুলোর মধ্যে একটি কণা মূলত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিবর্তন করে এই দুটো আয়ন ইন্টারস্টিশিয়াল পজিশনে কিন্তু চলে যায়। অর্থাৎ এখানে a প্লাস তার নিজস্ব স্থান, এটা হচ্ছে বিফোর ডিফেক্ট, কিন্তু আফটার ডিফেক্টে কি হয়, a প্লাস মানে কোন একটা ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিবর্তন করে একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে উপস্থিত হলো। সেক্ষেত্রে যে ত্রুটির সৃষ্টি হচ্ছে সেই ত্রুটিটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টে ওয়ান টাইপ অফ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তাহলে দেখো আমরা যেটা করছি যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টে আমাদের কি হচ্ছে, ক্যাটায়ন নিজের স্থান পরিবর্তন করে এখানে চলে যাচ্ছে। দেখো এখানে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কি করেছে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে আমি যদি বললাম না, বইতে তোমাদের লেখা আছে যে নতুন কোন কণা আসছে বলে কেলাসের ডেনসিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে। কিন্তু এখানে ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কি হচ্ছে, ফ্র্যাঙ্কেল ডিফেক্টের কেলাসের মধ্যে থাকা কোনো কণায় স্থান পরিবর্তন করে তার দুটো আয়নের মাঝখানে বা ভয়েড বা ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ডেনসিটির কোনো হ্রাস হবে না। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের সঙ্গে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের এটাই পার্থক্য। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে কেলাসের ঘনত্বের বৃদ্ধি হচ্ছিল, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের মতোই ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, কিন্তু এক্ষেত্রে কেলাসের ঘনত্ব কিন্তু সেম থাকবে, কারণ এখানে যে ক্যাটায়নটা ছিল সেই ক্যাটায়নটা এই পজিশনে অবস্থান করছে, অর্থাৎ এখানে কেলাসের গঠন কিন্তু সেম হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে আমরা a is to b, a প্লাস আর b মাইনাস আয়নটা কি পাচ্ছিলাম, এইবার 6 is to 6, a প্লাস আর b মাইনাস আয়ন কি পাচ্ছি 6 is to 6 না, আফটার ডিফেক্টে 6 is to 6 পাচ্ছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 1 is to 1, আর এখানে কত 1 is to 1। দেখো কোন রকম স্থান তো খালি স্থানটা চেঞ্জ করেছে, কোনো সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয়নি, সেই জন্যই এটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং এটাকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টও বলতে পারি। এবং এই ইন্টারস্টিশিয়াল এর ক্ষেত্রে তাহলে আমাদের এর ক্ষেত্রে তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে, যে ক্ষেত্রে ডেনসিটি, কেলাসের ডেনসিটি অর্থাৎ ঘনত্ব ডেনসিটি সেম থাকবে, যে বিফোর ডিফেক্ট এবং আফটার ডিফেক্ট কেলাসের ডেনসিটি একই থাকবে, অর্থাৎ কেলাসের ডেনসিটির কোনো পরিবর্তন হবে না। এটা প্রথম পয়েন্ট নোট করবে। দ্বিতীয় পয়েন্ট দেখো, এক্ষেত্রে ক্যাটায়নের সাইজ অ্যানায়নের সাইজের থেকে অনেক কম হবে, অনেক ছোট হতে হবে, কারণ ক্যাটায়নের সাইজটা ছোট হচ্ছে বলেই ক্যাটায়নটা কিন্তু ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করছে। ইন্টারস্টিশিয়াল পজিশন হচ্ছে খুব ছোট জায়গায়, তাহলে সেখানে যেটা স্থান পাবে, যে কোনটা স্থান পাবে তার সাইজ নিশ্চয়ই ছোট হতে হবে। অর্থাৎ এখানে 2 নম্বর যে ক্যাটায়নের আকার অ্যানায়নের সাইজের থেকে অনেক ছোট হতে হবে। ক্যাটায়নের সাইজ যদি অ্যানায়নের সাইজের থেকে অনেক ছোট হয় তবেই কিন্তু এই ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বা এই ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কিন্তু ঘটছে। এবং এক্ষেত্রে 3 নম্বর যেটা হবে, এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার CN এর মান কিন্তু কম হবে, CN এর মান কম হবে।
সিএন এর কোঅর্ডিনেশন নাম্বারের মান কম হবে, কারণ কারণ দেখো এখানে যদি এই ক্যাটায়নের সাইজটা হচ্ছে ছোট, তো এক্ষেত্রে একে ঘিরে একটা ছোট বলকে ঘিরে কতগুলো বড় বল থাকতে পারে। ছোট বলকে ঘিরে সবসময় তার যেহেতু জায়গাটা ছোট, সুতরাং একটা বড় বল অর্থাৎ অ্যানায়নের সেখানে তাকে ঘিরে থাকার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি কিন্তু হবে না, অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারের মান কম হবে। তাহলে শর্টকি আর ফ্রেঙ্কেলের মধ্যে প্রধান পার্থক্যটা বুঝতে পারলে? শর্টকি ডিফেক্ট, খুব ভালো করে শোনো, শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্টের পার্থক্য পরীক্ষায় পড়েছে। শর্টকি ডিফেক্ট হচ্ছে সেই ডিফেক্ট যেখানে কেলাস গঠনকারী কণাগুলো তার নিজস্ব স্থান ছেড়ে কেলাস ছেড়ে বেরিয়ে যায়, অর্থাৎ কেলাস গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন, সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন তার নিজস্ব স্থান ছেড়ে যে কেলাসে বেরিয়ে গেলে কেলাসের মধ্যে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে আমরা বলবো শর্টকি ডিফেক্ট। আর ইন্টারস্টিশিয়াল আর ফ্রেঙ্কেল ডিফেক্টে কি? ফ্রেঙ্কেল ডিফেক্ট হচ্ছে সেই ডিফেক্ট যেখানে কেলাস গঠনকারী কণাগুলো মূলত ক্যাটায়ন তার নিজস্ব স্থান ছেড়ে দুটো আয়নের ইন্টারস্টিশিয়াল আন্তঃস্থানিক পজিশনে অবস্থান করে, তখন কেলাসের যে ত্রুটি সৃষ্টি হয় তাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ডিফেক্ট। দ্বিতীয় নম্বর পার্থক্য, শর্টকি ডিফেক্টে কেলাসের ডেন্সিটি হ্রাস পায় আর ফ্রেঙ্কেল ডিফেক্টে কেলাসের ডেন্সিটি একই থাকে। এটা দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট কি? শর্টকি ডিফেক্টে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি হয় আর ফ্রেঙ্কেল ডিফেক্টে কোঅর্ডিনেশন নাম্বারটা কম হয়। এটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। আর এবার তোমরা পরের পার্থক্যের উদাহরণ দিয়ে বলতে পারো। শর্টকি ডিফেক্টের উদাহরণ কি বলেছি? NaCl, KCl, CSCl এটসেট্রা। আর ফ্রেঙ্কেল ডিফেক্টের উদাহরণ তোমরা কি করো? ফ্রেঙ্কেল ডিফেক্টের উদাহরণে তোমরা এইটা করতে পারো। ফ্রেঙ্কেল ডিফেক্টের উদাহরণে তোমরা করবে ফ্রেঙ্কেল ডিফেক্টের AgCl, এটা করতে পারো। AgCl, AgI, ZnS, AgCl, AgI, ZnS, এটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্টের উদাহরণ। AgCl, AgI, ZnS, AgCl মানে সিলভার ক্লোরাইড, AgI মানে সিলভার আয়োডাইড, ZnS হলো জিঙ্ক সালফাইড। তো এটাই হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্টের ত্রুটিজনিত উদাহরণ। এবং তোমাদের পরীক্ষায় এটা অবশ্যই পড়েছে, একটা পরীক্ষায় পড়েছে যে এমন একটা কেলাসের নাম করো যে কেলাসটির মধ্যে শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটো ত্রুটি দেখা যায়। এইটা কিন্তু তোমাদের খুব মনে রাখতে হবে যে শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটো ত্রুটি দেখা যায় এমন একটা কেলাসের উদাহরণ হচ্ছে AgBr, should be noted, AgBr, সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড হচ্ছে এমন একটা কেলাস যার মধ্যে শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটো ত্রুটি কিন্তু আমরা দেখতে পাই। ক্লিয়ার? তাহলে দেখো স্টয়কিওমেট্রিক ত্রুটি আমাদের সবটা ক্লিয়ার হয়েছে। ভ্যাকেন্সি ডিফেক্ট কি? ভ্যাকেন্সি ডিফেক্ট আর শর্টকি ডিফেক্ট পুরো এক। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট পুরো এক, কিন্তু ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে বাইরে থেকে কণা আসছিল এবং বাইরে থেকে কণা এসে ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করছিল, সেজন্য ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে ডেনসিটি বৃদ্ধি পাচ্ছিল। আর ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হলো? ফ্রেঙ্কেল ডিফেক্টের নিজস্ব কেলাসের মধ্যবর্তী কণায়, কেলাসের মধ্যে থাকা কণায় সেই কেলাসের স্থান পরিবর্তন করে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে যাচ্ছিল, অর্থাৎ এক্ষেত্রে কেলাসের ডেনসিটি একই থাকছিল। বাদবাকি ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের সঙ্গে ফ্রেঙ্কেল ডিফেক্টের কোনো পার্থক্য নেই। শর্টকি ফ্রেঙ্কেল ডিফেক্ট কাকে বলে? পরিষ্কার হয়েছে। শর্টকি হচ্ছে ভ্যাকেন্সিজনিত ত্রুটি আর ফ্রেঙ্কেল হচ্ছে ইন্টারস্টিশিয়াল ত্রুটি, এবং এরা কোন কোন শর্ত পালন হবে সেটা হয়েছে, এবং এদের উদাহরণ কি সেটাও আমরা বলেছি। এবার চলো আমরা দেখে নিই নন স্টয়কিওমেট্রিক ত্রুটি। নন স্টয়কিওমেট্রিক ত্রুটি এইটা কি? এটাও খুব ইন্টারেস্টিং আলোচনা আমাদের হবে। তো নন স্টয়কিওমেট্রিক ত্রুটিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। মেটাল এক্সেস ধাতব আধিক্যজনিত ত্রুটি, মেটাল এক্সেস ডিফেক্ট, আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট মানে কি? মেটাল এক্সেস মানে ধাতব আধিক্যজনিত ত্রুটি, সব ক্লিয়ার হয়ে যাবে। আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মানে কি? ধাতব হ্রাসজনিত ত্রুটি। এবং মেটাল এক্সেস ডিফেক্টকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সি, এই চারটা তোমরা করবে, অ্যানায়নিক ভ্যাকেন্সি, আর আরেকটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, স্টিশিয়াল, অ্যানায়নিক ভ্যাকেন্সি এবং ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট তো আছে। এবং এই নন স্টয়সিওমেট্রিক ত্রুটি এটাতে কি হবে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। নন স্টয়সিওমেট্রিক ত্রুটিটা মূলত আয়নিক যৌগের ক্ষেত্রে দেখা যায়, এবং নন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রেশিও should be disturbed বা will be disturbed। ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও কিন্তু পরিবর্তন হবে। যেমন আমি তোমাকে বলছি, দেখো এই নন স্টয়সিওমেট্রিক ত্রুটি নিয়ে আমি বলছি, এই নন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে বিফোর ডিফেক্ট এবং আফটার ডিফেক্ট যে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও ছিল, সেই ক্যাটায়ন অ্যানায়ন রেশিও উইল বি ডিস্টার্বড, অর্থাৎ মেনটেন হবে না, উইল নট বি মেনটেনড। কেমন দেখো, যেমন এখানে আমি একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, আমি ডিফেক্টের আগে ক্যাটায়ন অ্যানায়ন আমি খুঁজছি 100:100, সেম আছে, এটা বিফোর ডিফেক্ট। কিন্তু আফটার ডিফেক্ট এই ক্যাটায়ন অ্যানায়ন রেশিওটা, সি আর এ রেশিওটা, এটা হতে পারে 98, 99, 100, এটা হতে পারে, বা এটা হতে পারে এখানে 100 বজায় থাকছে আর এখানে 99 হয়ে যাচ্ছে। অর্থাৎ আফটার ডিফেক্ট ক্যাটায়ন অ্যানায়ন রেশিও will not be maintained, will be disturbed, ক্যাটায়ন অ্যানায়ন রেশিও ডিস্টার্ব হবে। এবং এই ডিস্টার্ব হয়ে যাওয়ার পরও, তার মানে এটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও যদি ডিস্টার্ব হয়, অর্থাৎ ক্যাটায়নের সংখ্যা বা অ্যানায়নের সংখ্যা নিশ্চয়ই তার মধ্যে বেশি হবে কোনো মানে আফটার ডিফেক্টের পরে। কিন্তু তা সত্ত্বেও এই ত্রুটিতে আমরা দেখে নেব, এটাই খুব ইন্টারেস্টিং, যে এই ত্রুটিতেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে, এবং কিভাবে মেনটেন থাকবে সেটাই কিন্তু আমাদের দেখে নিতে হবে। দেখো এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথম যে মেটাল এক্সেস ডিফেক্ট, আমরা যেটা করব মেটাল এক্সেস ডিফেক্ট বা ধাতব আধিক্যজনিত ত্রুটি। তো দেখো মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল মূলত কি ফর্মে থাকে? মেটাল মূলত মানে ক্যাটায়ন রূপে থাকে মেটাল, অর্থাৎ মেটালটাকে আমরা এখানে মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, কোনো একটা মেটাল, ধরো জিঙ্ক অক্সাইডের কোনটা মেটাল? জিঙ্কটা মেটাল, এবং এই জিঙ্কটা কি রূপে থাকবে? ক্যাটায়ন রূপে থাকবে। বা NaCl কোনটা মেটাল? Na, তাহলে Naটা কি রূপে থাকবে? Na+। সুতরাং মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অবশ্যই ওই ক্যাটায়ন সম্বন্ধীয় কিছু জিনিস, যে ক্যাটায়ন এক্ষেত্রে বেশি হবে মেটাল এক্সেস, আর মেটাল ডেফিসিয়েন্সিতে কি হবে? ক্যাটায়ন কম হবে। এটা হচ্ছে মেটাল এক্সেস আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবার দেখো অ্যানায়নিক ভ্যাকেন্সি, এইটা মেটাল এক্সেস ডিফেক্ট কিভাবে হয়? দেখো খুব ইন্টারেস্টিং, আমি তোমার কথা বলছি। মেটাল এক্সেস ডিফেক্ট, ধরো আমরা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো এখানে আমাদের সেই অতি পরিচিত NaCl এর একটা ক্রিস্টাল আছে, NaCl এর ক্রিস্টাল আছে। তো NaCl এর ক্রিস্টালের মধ্যে কি আছে? Na+Cl-, Na+Cl-, এরকম ভাবে ক্রিস্টালের আয়নগুলো সুসজ্জিত অবস্থায় আছে। Na+Cl-, Na+Cl-, আমি অ্যানায়নিক ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি, এবং এটারই আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আমি উপস্থাপনা করছি, তারপর অ্যানায়নিক ভ্যাকেন্সি ক্লিয়ার হয়ে যাবে। অ্যানায়নিক ভ্যাকেন্সিতে কি হচ্ছে? অ্যানায়নিক ভ্যাকেন্সিতে আমাদের যে আচ্ছা, এইটা হচ্ছে ক্রিস্টাল, এই ক্রিস্টাল NaCl এর ক্রিস্টালে Na+ ও Cl- অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়ন, এটা কিন্তু একটা সুষম পর্যায়ক্রমে বিন্যস্ত অবস্থায় আছে। এখন এবার এখানে তুমি দেখে নাও যে এখানে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও কত, এখানে ক্যাটায়ন ইসটু অ্যানায়ন রেশিও কত। মানে এই যে আমাদের ক্লাসের রেসপেক্টে, এটা কিন্তু অনেক বড় ক্লাস, মানে খুব বড় অনেকগুলো আয়ন এখানে কিন্তু আছে, কিন্তু আমরা যেটুকু করেছি তার রেসপেক্টে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও কত? ক্যাটায়ন কতগুলো? 1, 2, 3,
4 5 6, তাহলে ক্যাটায়ন হচ্ছে 6টা। আর অ্যানায়ন কতগুলো? 1 2 3 4 5 6, অ্যানায়ন হচ্ছে 6টা। অর্থাৎ অনুপাত কত দাঁড়াচ্ছে? 1:1। এটা বিশুদ্ধ অবস্থায় আছে। এবার আমি এর উপর দিয়ে একটা সোডিয়াম বাষ্প চালনা করছি। এই গ্লাসের উপর দিয়ে আমি সোডিয়াম বাষ্প চালনা করছি, Na ভেপার, সোডিয়াম বাষ্প, Na ভেপার, সোডিয়াম বাষ্প চালনা করছি ক্রিস্টালের উপর দিয়ে। ক্রিস্টালের উপর দিয়ে আমি সোডিয়াম বাষ্প চালনা করছি। তো সোডিয়াম বাষ্পে সোডিয়াম কি রূপে থাকবে? সোডিয়াম বাষ্পে সোডিয়াম কিন্তু একটা তার ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে Na+ আয়নে বিভক্ত থাকবে। কারণ এখানে তো প্রচুর সোডিয়াম বাষ্প মানে কি প্রচুর তাপ আছে সেখানে, এবং তাপে কি হচ্ছে তার ইলেকট্রনটা, সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এবং এটা পসিবল, কারণ সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে একটা স্টেবল কনফিগারেশনে আসে, তো জানো। তো Na+ আয়ন এবং ইলেকট্রন একটা ছেড়ে এই অবস্থায় আছে। তো এক্ষেত্রে সোডিয়াম বাষ্প যদি এই NaCl ক্রিস্টালের মধ্যে চালনা করি, NaCl এর কি হবে দেখো, এই ক্ষেত্রে Na সর্বদা লক্ষ্য থাকবে একটা অ্যানায়নকে খোঁজা। তো অ্যানায়ন কি করবে এক্ষেত্রে? Na+ এই Cl- টাকে নিয়ে বেরিয়ে চলে যাবে, এবং তারপর এইখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে। এখানে একটা দেখো ভ্যাকেন্সি, Na+ কে Cl- কে নিয়ে চলে যায়, তাহলে এখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে। এবং এই ভ্যাকেন্সি কি ভ্যাকেন্সি? অ্যানায়ন তো ছিল, এখানে তো Cl- ছিল, তো Cl- কে তো Na+ টা নিয়ে নিল। তাহলে এখানে কোন ধরনের ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে? ইয়েস, অ্যানায়নিক ভ্যাকেন্সি। অ্যানায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে। এবং অ্যানায়নিক ভ্যাকেন্সি যদি সৃষ্টি হয়, তাহলে তুমি দেখো এখানে ক্যাটন অ্যানায়ন রেশিও কি হচ্ছে? ক্যাটন অ্যানায়ন রেশিও কি হচ্ছে? ক্যাটন অ্যানায়নের রেশিও হচ্ছে 6, আর অ্যানায়ন একটা বেরিয়ে গেছে 5, তাহলে 6:5। অর্থাৎ ক্যাটন অ্যানায়ন রেশিও বিফোর ডিফেক্টে কি ছিল? 6:6। আফটার ডিফেক্টে কি হলো? 6:5। অর্থাৎ ক্যাটন অ্যানায়ন রেশিও ইজ নট মেনটেন্ড হিয়ার। ক্যাটন অ্যানায়ন রেশিও এখানে কিন্তু মেনটেন হচ্ছে না। তা সত্ত্বেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কি করে বজায় আছে? খুব ইন্টারেস্টিং। এখানে দেখো একটা Na+ এই Cl- আয়নটাকে তো নিয়ে কি তৈরি করলো? NaCl তৈরি করেছে, Na+ আর এখানে Cl- তৈরি করেছে। এবার যদি ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হয়, তাহলে এই ইলেকট্রনটা এইখানে কিন্তু এই পজিশনে কিন্তু চলে আসছে, এই পজিশনটা ইলেকট্রন কিন্তু এখানে চলে আসছে। তাহলে দেখো Cl- আয়ন বেরিয়ে গেছিল, Cl- আয়নের চার্জ কত ছিল? একটা নেগেটিভ চার্জ। আর দিয়ে গেল কি? দিয়ে গেল হচ্ছে একটা ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ কি? একটা নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু মেনটেন, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, তড়িৎ প্রসঙ্গতা কিন্তু বজায় থাকলো। তড়িৎ প্রসঙ্গতা বজায় থাকলো, কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও পরিবর্তন হলো। আর যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও পরিবর্তন হলো, সুতরাং এইটা কিন্তু নন স্টোইচিওমেট্রিক ত্রুটি। ক্লিয়ার? এবং দেখো এই যখন এখানে একটা ইলেকট্রন এলো, তো ইলেকট্রন আসার ফলে এর কিন্তু ধর্মের অনেকগুলো পরিবর্তন ঘটে গেল। কি ধর্মের পরিবর্তন ঘটে গেল? এক নম্বর যে ধর্মের পরিবর্তন ঘটে গেল, যে এখানে কন্ডাক্টিভিটি মানে কি? পরিবাহিতা ধর্ম। এটা কিন্তু কন্ডাক্টিভিটি, এই ক্লাসটার মধ্যে কোনো কন্ডাক্টিভিটি ইনক্রিজেস, কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে গেল। ইলেকট্রন আসার ফলে কন্ডাক্টিভিটি বেড়ে গেল, কন্ডাক্টিভিটি ইনক্রিজেস, কন্ডাক্টিভিটি বেড়ে গেল। কারণ ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, আয়নগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু কন্ডাক্টিভিটি, এখানে ইলেকট্রন যেহেতু আসছে, এখানে কিন্তু কন্ডাক্টিভিটি কিন্তু ইনক্রিজ হলো। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, যে এটা কিন্তু একটা সিঙ্গেল ইলেকট্রন এখানে আসছে বলে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার কিন্তু এর গেইন হচ্ছে। প্যারাম্যাগনেটিক যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তাহলে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার গেইন হবে। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু আসছে, সুতরাং এখানে একটা ইলেকট্রন আছে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন হলে প্যারাম্যাগনেটিক ধর্ম, এ পাচ্ছে প্যারাম্যাগনেটিক। কারণ আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে এইটাতে কোনো একটা যৌগে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে প্যারাম্যাগনেটিক ধর্ম গেইন হয়, তাহলে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম গেইন করছে। আর তৃতীয় নম্বর যেটা হলো, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন প্রবেশ করলো,
এই ইলেকট্রন প্রবেশের ফলে এই যে কেলাসটা কিন্তু এখানে বর্ণযুক্ত হয়ে গেল, এবং এই বর্ণযুক্ত হয়ে গেল কারণ দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের সাধারণ অবস্থায় কিছু বর্ণ নেই, কিন্তু যখনই এখানে Na বাষ্প যখন এখানে দিয়ে দিচ্ছি, Na বাষ্প যখন এই কেলাসের উপর দিয়ে চালনা করছি, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইডের বর্ণটা কিন্তু তখন হয়ে যাচ্ছে হলুদ, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন। তো এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রন তাপ নিয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, সেই হাইড্রোজেনের রেখা বর্ণালীর ব্যাখ্যা, উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, এবং তারপর সেই উচ্চতর শক্তি স্তরে থাকা ইলেকট্রন যখন আবার নিম্নতর শক্তি স্তরে ফিরে আসবে তখন কিন্তু শক্তির বিকিরণ করবে, এবং শক্তির বিকিরণ করবে মানে সেটা কিন্তু সেই কেলাসটা কিন্তু কালার্ড হবে। এবং এক্ষেত্রে এই ইলেকট্রনের এই যে অবস্থানটাকে আমরা কিন্তু আমাদের সায়েন্সের ভাষায় এটাকে বলবো এফ সেন্টার বা বর্ণবিন্দু, এফ সেন্টার বা বর্ণবিন্দু, এটা মনে রাখতে হবে, এফ সেন্টার বা বর্ণবিন্দু। তো এক্ষেত্রে এফ সেন্টার, এফ কথার অর্থ ফার্বে, এটা সম্ভবত কোনো জার্মান বা ল্যাটিন কোন একটা ওয়ার্ড, এফ কথা তো ফার্বে কথার অর্থ হচ্ছে কালার। তাহলে এখানে যে ইলেকট্রনের যে সেন্টারটা তৈরি হচ্ছে তাকে আমরা বলবো এফ সেন্টার বা ফার্বে সেন্টার। ফার্বে কথা হচ্ছে কালার, অর্থাৎ এই ইলেকট্রনের এখানে জেনারেশন হওয়ার ফলে এটা কিন্তু কি হলো, এটা কিন্তু কালার হয়ে গেল এই গ্লাসটা। তো সুতরাং এই যে অ্যানায়নিক ভ্যাকেন্সি দেখো কাকে বলে এটা পড়ে না, তোমাকে জাস্ট এইটা পড়বে, এই ব্যাখ্যাটা চাইবে যে সোডিয়াম ক্লোরাইড কেলাসের উপর দিয়ে বাষ্প চালনা করা হলো, সোডিয়াম বাষ্প চালনা করা হলো, কি হবে তোমাদের পড়তে হবে, এখানে একটা বর্ণবিন্দু সৃষ্টি হবে। আমি যে ব্যাখ্যাটা দিলাম ওই বর্ণবিন্দু অর্থাৎ সোডিয়ামের যে কেলাসটা, সেই কেলাসটা কিন্তু বর্ণযুক্ত হয়ে যাবে, এবং বর্ণযুক্ত হয়ে গেলে এর বর্ণ হয়ে যাবে হলুদ। এরকম দেখো লিথিয়াম ক্লোরাইড LiCl এর ক্ষেত্রে এই বর্ণটা হয়ে যাবে পিঙ্ক। LiCl এর ক্ষেত্রে এখানে যদি NaCl এর বদলে তুমি LiCl দাও তাহলে এর বর্ণ হয়ে যাচ্ছে, LiCl এর বর্ণ হয়ে যাবে পিঙ্ক। LiCl প্রাথমিক অবস্থায় কোনো বর্ণ তার নেই, কিন্তু Li এর উপর দিয়ে যদি Li বাষ্প যদি চালনা করো তাহলে হয়ে যাবে, কিন্তু Li2+ এর বাষ্প যদি চালনা করো তাহলে পিঙ্ক হয়ে যাবে। এবং KCl এর কালার হয়ে যাবে ভায়োলেট। আফটার ডিফেক্ট ইট উইল গেইন কালার। এবং NaCl এর ক্ষেত্রে কি হবে, হলুদ। LiCl যদি ব্যবহার করো, NaCl ব্যবহার করি, LiCl যদি ব্যবহার করো পিঙ্ক, এবং KCl যদি ব্যবহার করো ভায়োলেট। এখানে K+ আয়ন পাঠাতে হবে, LiCl এর ক্ষেত্রে Li+ আয়ন পাঠাতে হবে, Li+ বাষ্প পাঠাতে হবে। তাহলে সেক্ষেত্রে এই অ্যানায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হলো। ক্লিয়ার? তাহলে অ্যানায়নিক মেটাল এক্সেস, এবং মেটাল এক্সেস এখানে হলো কেন বুঝতে পারলে তো? মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে কেন পড়ছে দেখো, বিফোর ডিফেক্ট কি ছিল, বিফোর ডিফেক্টে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও কি ছিল 6:6, কিন্তু আফটার ডিফেক্টে কি হচ্ছে 6:5। তাহলে এখানে মেটালটা তো বেশি হচ্ছে, মেটালটা বেশি হচ্ছে বলে মেটাল এক্সেস ডিফেক্ট অর্থাৎ ধাতব আধিক্যজনিত ত্রুটি সৃষ্টি হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এর পরেরটা আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। ক্যাটায়ন ইন্টারস্টিশিয়ালে কিরকম হবে দেখো, ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল নামের মধ্যেই আছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। তো ক্যাটায়ন ইন্টারস্টিশিয়ালে একটা উদাহরণের মাধ্যমে করি আমরা, এইটাকে নিয়ে আলোচনা করছি। ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, এর বর্ণ কিন্তু হচ্ছে সাদা, সাধারণ অবস্থায় এটা কিন্তু হোয়াইট। জিঙ্ক অক্সাইড একটা হোয়াইট কালারের জন্য ফেমাস, জিঙ্ক অক্সাইড হোয়াইট কালার। এবার এইখানে জিঙ্ক অক্সাইডের মধ্যে জিঙ্কের কেলাসটা কিরকম থাকবে, Zn2+, আমি একটা কেলাসের ফর্ম আনছি, Zn2+, O2-, Zn2+, O2-, এরকম ভাবে থাকবে যেমন থাকে ক্যাটায়ন অ্যানায়ন, Zn2+, O2-, Zn2+, O2-, Zn2+, O2-, Zn2+, O2- থাকবে। এইবার দেখো এই কেলাসের মধ্যে যে কোনো উপায়, মানে সেই রিজনটা আমাদের জানার প্রয়োজন নেই, এবং যে কোনো উপায় সেটা রিজনটা আমাদের জানতে হবে না, কিন্তু যে কোনো উপায় যদি এই কেলাসের মধ্যে একটা Zn2+ আয়নকে যদি আমি এখানে প্রবেশ করিয়ে দিই এই দুটো আয়নের মাঝখানে, অর্থাৎ ওই Zn2+ আর O2- এর মাঝখানে Zn2+ আয়ন যদি প্রবেশ করিয়ে দিই,
তাহলে জিঙ্ক আর অক্সিজেনের রেশিও কত ছিল? আগে ছিল 6:6। তো এখন কি হচ্ছে জেডেন আর অক্সিজেনের রেশিওটা? 7:6। একটা জিঙ্ক প্লাস তো এক্সট্রা হলো, 7:6 হচ্ছে। তাহলে এখানে মেটালের এক্সেস হচ্ছে। মেটাল কত? মেটাল হচ্ছে জিঙ্ক আয়নটা, মেটাল এক্সেস হচ্ছে, সেই জন্য এটা কিসে আছে? মেটাল এক্সেস। এবং দেখো ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল কেন? এখানে ক্যাটায়ন হচ্ছে Zn2+। সেই Zn2+টা এই দুটো আয়নের ইন্টারস্টিশিয়াল পজিশন, অর্থাৎ যে ইন্টারস্টিশিয়াল মানে আন্তঃস্থানিক যে পজিশন, সেই পজিশনে Zn2+টা প্রবেশ করছে, সেই জন্য এটা ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল বলছি। এবং তা সত্ত্বেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন। কি করে মেনটেন হবে? তো Zn2+টা কিভাবে সৃষ্টি হয়েছে? Zn2+টা সৃষ্টি হয়েছে এইভাবে। দেখো Zn2+টা কিভাবে সৃষ্টি হয়েছে? Zn2+ সৃষ্টি হয়েছে এইভাবে, Zn থেকে দুটো ইলেকট্রন ত্যাগ হয়ে Zn2+ সৃষ্টি হয়েছে। তো এই Zn2+টা যখন এখানে আসছে, তখন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য এই দুটো ইলেকট্রনও কিন্তু কেলাসের মধ্যে চলে আসবে। এই দুটো ইলেকট্রনও কিন্তু কেলাসের মধ্যে চলে আসবে। এবং তাহলেই দেখবে এখানে Zn2+ আয়ন আসার জন্য, ক্যাটায়ন আসার জন্য যে চার্জের উদ্বৃত্ত হচ্ছিল, পজিটিভ চার্জের উদ্বৃত্ত হচ্ছিল, দুটো ইলেকট্রন এসে সেই চার্জকে কিন্তু প্রশমিত করে দিল। অর্থাৎ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন্ড হিয়ার। এবং এক্ষেত্রে যদি এই ঘটনাটি ঘটে, তাহলে কিন্তু জিঙ্ক অক্সাইডের বর্ণও কিন্তু এক্ষেত্রে সাদা থেকে হলুদ হয়ে যাবে। এবং হলুদ হয়ে যাবে কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন, এও কিন্তু একটা ইলেকট্রন থাকলে সেই বর্ণ কিন্তু তার কিন্তু একটা বর্ণ আসবে। কেন বর্ণ আসবে একটু আগেই বললাম। তো ইলেকট্রন প্রেজেন্স যেহেতু এখানে আছে, সুতরাং জিঙ্ক অক্সাইডের বর্ণ যেহেতু এখানে হোয়াইট ছিল বিফোর ডিফেক্টে, আফটার ডিফেক্টে এই জিঙ্ক অক্সাইডের বর্ণ হয়ে যাবে সাদা। সাদা নয়, সাদা থেকে হয়ে যাবে হলুদ। জিঙ্ক অক্সাইডকে যদি তুমি উত্তপ্ত করো, উত্তপ্ত করলে কিন্তু এই ঘটনাটি ঘটে। এই উত্তপ্ত করলে এখানে কিন্তু Zn2+ আয়নের কিন্তু প্রবেশ ঘটে। উত্তপ্ত করলে জাস্ট হিটিং। এবং জিঙ্ক অক্সাইডকে, এটা ল্যাবরেটরিতে অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারি জিঙ্ক অক্সাইড হচ্ছে হোয়াইট, কিন্তু জিঙ্ক অক্সাইডকেও যদি উত্তপ্ত করো, জিঙ্ক অক্সাইডের কেলাসে কোন সৃষ্টি হবে? ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল জনিত ত্রুটির সৃষ্টি হবে। এবং ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল ত্রুটির সৃষ্টি হওয়ার বলে এখানে কিন্তু দুটো ইলেকট্রনও আসছে। এবং দুটো ইলেকট্রন আসছে বলে এই জিঙ্ক অক্সাইডের বর্ণ কিন্তু আফটার ডিফেক্ট এই জিঙ্ক অক্সাইডের বর্ণ হবে হলুদ। এটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। এই উদাহরণটা পড়ে, আগের ক্ষেত্রে NaCl এর উদাহরণটা পড়ে, এই ক্ষেত্রে জিঙ্ক অক্সাইডের উদাহরণ পড়ে। তোমাদের একদম ক্লিয়ার একদম পড়বে যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করা হলো, কি ঘটে? জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করা হলে এই ঘটনাটি ঘটে, জিঙ্ক অক্সাইডের কেলাসটা আঁকতে হবে, এবং এক্ষেত্রে এই Zn2+টা প্রবেশ করবে। এবং Zn2+টা প্রবেশ করবে বলে তার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্য ইলেকট্রন প্রবেশ করবে, এবং ইলেকট্রন প্রবেশ করার ফলে এটা কিন্তু ইলেকট্রনের উপস্থিতির ফলে কোনো কেলাস কালার্ড হয়ে যায়, সুতরাং এটা হয়ে যাবে কালার্ড। এটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। ক্লিয়ার? এবার দেখো, ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল হয়ে গেল। এইবার দেখো আমরা যে ডিফেক্টটা করব সেটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। আমরা তৃতীয় নম্বর যে ডিফেক্ট আলোচনা করব এটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি, দেখো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট অর্থাৎ এখানে কি? মেটাল হচ্ছে ধাতব ঘাটতি জনিত ত্রুটি। আগেরটাতে দেখেছিলাম ক্যাটায়ন বেড়ে গেছে, আর এটাতে দেখবো ক্যাটায়নের সংখ্যা কমে গেছে। মেটাল ডেফিসিয়েন্সি, মেটাল মানে ক্যাটায়ন, আমি আগে বলেছি। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, এখন তোমাকে দেখতে হবে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কারা দেখায়। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট তারাই দেখাবে যাদের মানে একাধিক জারণ স্তর দেখা যায়। Fe, যেমন ধরো Fe+2 আর Fe+3, এই দুটো তো Fe জারণ স্তর দেখা যায়। তো Fe এই +2 এবং +3 একাধিক জারণ স্তর দেখা যায় বলে এরা কিন্তু এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট শো করবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এক্সাম্পল দিয়ে এক্ষেত্রে আমরা বুঝিয়ে দিতে পারি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কেন হচ্ছে, ধাতব ঘাটতি ত্রুটি কেন হচ্ছে। দেখো এই ক্ষেত্রে আমরা করতে পারি এটাই, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। ধরো আমি ফেরাস অক্সাইড FeO এর ক্রিস্টাল নিলাম, ফেরাস অক্সাইড। তো ফেরাস অক্সাইডের যদি আমি ক্রিস্টাল নিই তাহলে কি হবে? দেখো তাহলে আমি এরকম করছি,
Fe2 plus O2 minus, 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 Fe2 plus O2 minus। এটা হচ্ছে ফেরাস অক্সাইড। এই ক্রিস্টালটা তৈরি হয়েছে ফেরাস অক্সাইডে। ক্রিস্টালটা বিফোর ডিফেক্ট, অর্থাৎ একটা পিওর অবস্থায় আছে। তো এটা তৈরি হয়েছে এফইউ ক্রিস্টাল। তো আমরা যদি এক্ষেত্রে কোনো রকম উপায়ে যদি এই এফি, দেখো এক্ষেত্রে আচ্ছা একটা কথা বলে নিচ্ছি, এফি আর ও এর অনুপাতটা কত এখানে? এফি কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এফি ছটা আছে। অক্সিজেন কটা আছে? ছটা। অনুপাত কত? 1:1। এবং দেখো, এবং এক্ষেত্রে যদি আমরা এইটা করতে পারি, আমি এখানে তিনটে Fe2 প্লাসকে রিমুভ করছি, তিনটে Fe2 প্লাসকে আমি রিমুভ করছি। এই একটা Fe2 প্লাস আমি রিমুভ করলাম, দ্বিতীয় নম্বর Fe2 প্লাস রিমুভ করলাম, আর তৃতীয় নম্বর Fe2 প্লাস রিমুভ করলাম। তিনটে Fe2 প্লাসকে আমি রিমুভ করলাম, Fe2 প্লাসকে রিমুভ করলাম, মানে কতগুলো চার্জ রিমুভ করলাম? তিনটে, ছটা চার্জ, মানে ছটা Fe কতগুলো চার্জ? ছটা চার্জ আমি রিমুভ করলাম, মানে এই এখান থেকে কতগুলো চার্জ রিমুভ হলো? ছটা। তো এইখানে তিনটে রিমুভ করে দেওয়ার পরে যদি এইখানে এফির তো দুই, এটা তো এইখানে যে যোগ্যতা সেটা হচ্ছে 2, কিন্তু এই দুটো পজিশনে যদি Fe3+ আর Fe3+ দিয়ে যদি আমি ফিল আপ করি, তাহলে দেখো যে চার্জ রিমুভ করেছিলাম ছটা, আর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেনের জন্য চার্জ আমি কতগুলো ফিরিয়ে নিলাম? দুটো Fe3+ দিয়ে ছটা চার্জকে ফিরিয়ে নিয়ে এলাম। তাহলে ছটা চার্জকে যখন ফিরিয়ে নিয়ে এলাম, আমার ফার্স্ট প্রায়োরিটি যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইজ মেইনটেইনড, অর্থাৎ তড়িৎ প্রসঙ্গতা কিন্তু বজায় থাকছে। কিন্তু তা সত্ত্বেও যেটা ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি হচ্ছে এইটাই যে এফি আর ও এর আফটার ডিফেক্ট কি অনুপাতটা দাঁড়ালো? এফি আর ও এর অনুপাতটা কি দাঁড়ালো? এফি কটা আছে দেখো, 1 2 3 4 5, অক্সিজেন ছটাই আছে। তাহলে এক্ষেত্রে যে বিফোর ডিফেক্ট অ্যান্ড আফটার ডিফেক্ট যে স্টয়চিওমেট্রি, যে ক্যাটায়ন আর অ্যানায়নের যে রেশিও, সেই রেশিও কিন্তু মেনটেন থাকলো না। সেই জন্য এই ত্রুটিটাকে আমরা বলবো নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবার দেখো মেটাল ডেফিসিয়েন্সি কেন? মেটাল প্রথমে কত ছিল? 6:6 সমান ছিল, মানে মেটাল আর অক্সিজেন সমান ছিল। কিন্তু আফটার ডিফেক্ট মেটাল কত হলো? 5, আর অক্সিজেন কটা? 6টাই আছে। তাহলে মেটালের তো ডেফিসিয়েন্সি হচ্ছে, ঘাটতি হচ্ছে, এবং ঘাটতি হচ্ছে বলে এই ডিফেক্টটাকে আমরা বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবং ফেরাস অক্সাইড এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট শো করে। এবং খুব ইন্টারেস্টিং ভাবে তোমরা দেখলে যে এখানে তিনটে Fe2 প্লাসকে সরানোর ফলে 6টা পজিটিভ চার্জকে আমি রিমুভ করলাম, এবং 6টা পজিটিভ চার্জকে রিমুভ করার জন্য আমাকে তো 6টা পজিটিভ চার্জকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি Fe3+ এর দুটো আয়নকে ফিরিয়ে নিয়ে এলাম। তাহলে কি হচ্ছে? Fe3+ এর দুটো আয়ন ফিরে আসে, মানে 6টা পজিটিভ চার্জ সেখানে আসছে, কিন্তু একটা Fe ক্যাটায়নের সেখানে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তাহলে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি আমাদের ক্লিয়ার হলো। নন স্টয়চিওমেট্রিক ত্রুটির মধ্যে মেটাল এক্সেসের মধ্যে কি করছে? অ্যানায়নিক ভ্যাকেন্সি, ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, আর মেটাল ডেফিসিয়েন্সি ত্রুটি। এবং এটাকে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টকে এটাও বলা যেতে পারে ক্যাটায়নিক ভ্যাকেন্সি। কারণ দেখো এখানে তো ক্যাটায়ন এখানে একটা ফার্স্ট পেল, এখানে কি ছিল? Fe2+ ছিল। তাহলে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টকে এটাকে আমরা এটাও বলতে পারি যে ক্যাটায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হলো। ক্যাটায়নিক ভ্যাকেন্সি সৃষ্টি হলো বলে এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দেখা গেল। এই হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। আমাদের আলোচনা প্রায় শেষের মুখে। আরেকটি ত্রুটি আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। তো ইমপিউরিটি ডিফেক্ট আমি প্রথমেই বলেছি, ইমপিউরিটি ডিফেক্ট হচ্ছে এমন একটা ডিফেক্ট যে ডিফেক্টে কোনো কেরাসের মধ্যে কোনো অশুদ্ধি যোগ করা হয়,
অশুদ্ধি যোগ করে অশুদ্ধি যোগ করলে বা থেকে গেলে কোনো উপায়ে সেই কেলাসে যে ত্রুটির সৃষ্টি হয় সেই ত্রুটিটাকে আমরা বলবো ইমপিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটি। এবং এই ইমপিউরিটি অ্যাড করার পদ্ধতি তাকে আমরা বলবো ডোপিং করা। দেখো এখানে ইমপিউরিটি ডিফেক্ট কিরকম হয়, ধরো NaCl এর ক্রিস্টাল, তো NaCl এর ক্রিস্টালে আমি আঁকছি এরকম NaCl এর ক্রিস্টাল, NaCl এর এই ক্রিস্টাল আমি আঁকছি Na+Cl-, 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 তো এই ক্রিস্টালে যদি আমি এখানে SrCl2 এখানে অশুদ্ধি ইমপিউরিটি অ্যাড করি, SrCl2 যদি আমি ইমপিউরিটি এখানে অ্যাড করি, তাহলে আমি এখানে কি ক্যাটায়ন পাবো? এখানে যেটা ক্যাটায়ন পাবো সেটা হচ্ছে, দেখো এখানে SR এর চার্জ কি Sr2+, এই ক্যাটায়ন পাচ্ছি Sr2+। তো Sr2+ করবে কি, দেখো এখানে একটা Na+ কে রিমুভ করে দেবে মানে কি ইমপিউরিটি অ্যাড করলে Sr2+ টা এটাকে কিন্তু রিমুভ করবে, কিন্তু এখানে এখানে Sr2+ তাহলে আসছে Sr2+। Na+ এর চার্জ কি ছিল? Na+ এর চার্জ ছিল একটা পজিটিভ, কিন্তু Sr2+ এর চার্জ কি? Sr2+ এর চার্জ হচ্ছে দুটো পজিটিভ। তাহলে আমি বলেছি যে সবথেকে প্রথম প্রায়োরিটি দিতে হবে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যদি মেনটেন করতে হয়, তাহলে একটা তো এখানে পজিটিভ চার্জ বেশি আছে, তাহলে একটা পজিটিভ চার্জকে বেশি থাকার জন্য আর একটা পজিটিভ চার্জকে এখানে কিন্তু বেরিয়ে যেতে হবে। একটা পজিটিভ চার্জ বেশি থাকার, তাহলে এখানে দেখো দুটো Na+ আয়ন বেরিয়ে গেল, এবং দুটো Na+ আয়ন বেরিয়ে গেল সেহেতু ওখানে দুটো পজিটিভ চার্জের ঘাটতি হচ্ছিল, সেই পজিটিভ চার্জের ঘাটতি একটা Sr2+ আয়ন মিটিয়ে দিল। এবং এইভাবে এই কেলাসে দেখো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন আছে, এবং ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যদি মেনটেন থাকে তাহলে আমরা, এবং অশুদ্ধির ফলেই এই ঘটনাটি ঘটছে, অশুদ্ধি মেশানোর ফলে অশুদ্ধি এখানে SrCl2, তাহলে এইখানে যে ত্রুটির সৃষ্টি হলো তাকে আমরা বলবো ইমপিউরিটি ডিফেক্ট। এবং এটাতে দেখো ওয়ান টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট, এখানে তো ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, Na+ ছিল, কিন্তু এখানে দেখতে হবে যতগুলো এখানে Sr2+ আয়ন আসবে, এখানে Sr2+ আয়ন কটা? একটা, ততগুলো কিন্তু এখানে ভ্যাকেন্সি সৃষ্টি হবে, এটা মনে রাখতে হবে। যতগুলো এখানে Sr2+ আয়ন আসবে ততগুলো এখানে ভ্যাকেন্সি সৃষ্টি হবে, এবং এটা একটা শূন্যতাজনিত বা ভ্যাকেন্সিজনিত ত্রুটিও বলা যেতে পারে, কিন্তু এটা একটা স্পেসিফিক ক্যাটাগরি, এটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের ডিফেক্ট ইন ক্রিস্টালস। তাহলে আজকে আমরা পড়লাম ডিফেক্ট ইন ক্রিস্টাল। একটা কথা মনে রাখবে, কেলাস কেবলমাত্র 0 কেলভিন তাপমাত্রায় কেলাস কিন্তু পিওর হয়, বাদ বাকি যে কোনো তাপমাত্রাতে ক্রিস্টাল কিন্তু ডিফেক্ট যুক্ত হয়। সেই ডিফেক্টটি কিন্তু আমরা আলোচনা করলাম। এবার দেখো লাস্ট আমাদের যে পয়েন্ট ডিফেক্ট, অর্থাৎ বিন্দুঘটিত ত্রুটির যদি সংজ্ঞাটা যদি চায়, তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি সবগুলোর মিশ্রণে। সেই বিন্দুঘটিত ত্রুটি হচ্ছে সেই কেলাসের সেই ত্রুটি যে ত্রুটির ফলে কোনো কেলাস গঠনকারী কোনো কণা কেলাস ছেড়ে নিরুদ্দিষ্ট হয়, বা কেলাসের মধ্যে কোনো জায়গায় অবস্থান করে, বা বাইরে থেকে কোনো কণা এসে ওই কেলাসের মধ্যে প্রবেশ করে, তার ফলে যে ত্রুটির সৃষ্টি হয়, সেই কেলাসে যে ত্রুটির সৃষ্টি হয়, বা ইমপিউরিটি যোগ করার ফলে, বা ইমপিউরিটি বা অশুদ্ধি অ্যাড করার ফলে ওই কেলাসে যে ত্রুটির সৃষ্টি হয়, সেই ত্রুটিটাকে আমরা বলতে পারি পয়েন্ট ডিফেক্ট, অর্থাৎ বিন্দু ঘটিত ত্রুটি। আর লাইন ডিফেক্ট পরে আছে, প্লেন ডিফেক্টও পরের ক্লাসে আছে। আমাদের কিন্তু পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। এবং পয়েন্ট ডিফেক্টে সবটাই বললাম। স্টয়চিওমেট্রিক ত্রুটি কি? স্টয়চিওমেট্রিক ত্রুটিতে ক্যাটায়ন অ্যানায়ন রেশিও will be maintained, বা atoms ratio should be maintained. আর নন স্টয়চিওমেট্রিক ত্রুটি কি? ক্যাটায়ন অ্যানায়ন রেশিও will be disturbed, will not maintained. ক্যাটায়ন রেশিও কিন্তু মেনটেন থাকবে না। ইমপিউরিটি ডিফেক্ট কি?
যে কোনো একটা ক্লাসে অশুদ্ধির যোগ করার ফলে যে ত্রুটি সৃষ্টি হয় সেটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। এবং স্টয়কিওমেট্রিক ত্রুটিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। কি বললাম? স্টয়কিওমেট্রিক ত্রুটি 4 ভাগে: ভ্যাকেন্সি, ইন্টারস্টিশিয়াল, এটা নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, আর শর্টকি এবং ফ্রেঙ্কেল, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। শর্টকি এবং ফ্রেঙ্কেলের ত্রুটিও কিন্তু আমরা করেছি। তারপর নন স্টয়কিওমেট্রিক ত্রুটি করেছিলাম। নন স্টয়কিওমেট্রিক ত্রুটি কি কি বলেছিলাম? মেটাল এক্সেস এবং মেটাল ডেফিসিয়েন্সি। মেটাল এক্সেস এবং মেটাল ডেফিসিয়েন্সি ত্রুটিও আমরা কিন্তু করেছি। মেটাল এক্সেসকে আমরা দুভাগে ভাগ করেছি: অ্যানায়নিক ভ্যাকেন্সি এবং ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টেড আমরা বলেছি তার নাম ক্যাটায়নিক ভ্যাকেন্সিও বলতে পারি। আর ইম্পিউরিটি ডিফেক্ট আমরা করেছি এবং তার উদাহরণও করেছি। খুব ভালো করে, জিনিসটা কিন্তু খুব সোজা, একটু প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাগুলোকে তোমরা যদি আয়ত্ত করতে পারো, এখান থেকে প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো শর্ট প্রশ্ন বা কিছু নাম্বারের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে আলোচনা করলাম। এরপরে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা তোমাদের প্রস্তুতিতে কোনো খামতি রাখবে না। তোমাদের প্রস্তুতিতে খামতি রাখলে অসুবিধা আছে। টাইম অ্যান্ড টাইট নেভার ওয়েটস, মানে কারো টাইম এবং টাইট, মানে জোয়ার এবং সময় কারোর জন্য অপেক্ষা করতে পারে না। ওয়েট ফর না, নেভার ওয়েট ফর না। সুতরাং তোমাদের কিন্তু টাইম কিন্তু চলে যাচ্ছে, টাইমটা তোমরা যথাযথভাবে মেনটেন করো আর খুব লিখে লিখে এটাকে প্র্যাকটিস করো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। এরপরে আমি নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।